কোথাও একটা সীমারেখা থাকা দরকার ছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। পর্ষদের কোনো অভিযোগ নেই, এসএসসির কোনো অভিযোগ নেই, সিবিআইয়ের কোনো অভিযোগ নেই, এমনকি পিটিশনার যারা তাদেরও কোনো অভিযোগ নেই। তাহলে আমরা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও কেউ চাকরি পাইনি, আমাদের র্যাঙ্ক জাম নেই, আমাদের সাদা খাতার সাদা ওএমআর শিটের চাকরিও নয়, ওএমআর শিট ম্যানিপুলেশনের চাকরি নয়। এত কিছুর পরেও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে। পর্ষদ বা এসএসসি এমন ভান করছে যেন সমস্ত দায়টা হচ্ছে অন্য কারুর। আমাদের সাথে আলোচনা করতে কিসের ভয়? 23 লক্ষ ওএমআর শিট পাবলিশড হলে তাদের আরও বেশি করে অপকর্মগুলো ধরা পড়বে, সেই ভয় পাচ্ছেন। বাঙালি হিসেবে অন্যান্য রাজ্যে গেলে পরে যে সম্মানটা পাওয়া যেত বাঙালিদের শিক্ষার জন্য, বাঙালি তার মেধার জন্য স্বীকৃতি পেয়েছে গোটা পৃথিবী জুড়ে। তো 12 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালির সেই মেধা, বাঙালির সেই শিক্ষাকে মোটামুটি দুর্মূষ করে দিয়ে এখন ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাঙালি জাতির আত্মপরিচয় সংকটের মুখে দাঁড়িয়েছে। আপনি গোটা ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় বেসরকারি কোম্পানিতে কাজ করতে গেলেও আজকে আমাদের বাঙালিদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনার যে ডকুমেন্টসগুলো, আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র, সেগুলো অরিজিনাল তো? বাঙালির দুর্ভাগ্য এটাই। এসএসসি 2016 সালের সম্পূর্ণ যে প্যানেলটাকে হাইকোর্টের নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে, রায় দিয়েছে। তো প্রশ্ন একটা যে কোথাও যে এর মধ্যে যোগ্য প্রার্থী রয়েছে, অযোগ্য প্রার্থী তো রয়েছেই, তো সেই যোগ্য অযোগ্যর একই সাজা হলো কি বলবেন? দেখুন, রায় নিয়ে খুব বেশি মন্তব্য আমরা করতে যাব না। তার কি আছে না আছে সেটাকে উচ্চ আদালতে আমরা চ্যালেঞ্জ করছি। সেখানে যা বলার আমরা সেখানে গিয়ে পড়ে বলবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা যোগ্য প্রার্থী, কোথাও একটা সীমারেখা থাকা দরকার ছিল যেখানে দাঁড়িয়ে সকলেই সেটাকে পৃথকীকরণ করতে পারেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। একটা শ্রেণীর অযোগ্যকে তো চিহ্নিত করেছেন তদন্তকারী সংস্থারা, কিন্তু তারা যেটা বলছেন এটা তো বিচার প্রক্রিয়ার একটা কাজ, যে কারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করছেন, কারা যোগ্যতা মানকে টপকে অন্য উপায় অবলম্বন করেছেন, সেটা তো তাদের কাজের মধ্যে পড়ে। সেখানে দাঁড়িয়ে সবাইকে শুলে চড়িয়ে দেওয়া, আমরা সেই জায়গাটাকেই করে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। আমাদের বক্তব্য আর অন্য কিচ্ছু নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যেসব পিটিশনাররা সই করেছেন, আমরা যে বিষয়গুলোর অভিযোগ আছে সেই অভিযোগে যাদের অভিযুক্ত আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা পিটিশনটাকে সাজিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমাদের যারা পিটিশনার আছেন সেই পিটিশনারদের মধ্যে ধরুন এখন 19,000 ঢুকেছেন, 19,000-এর যে সংখ্যাটা সেটা তাদের রিপ্রেজেন্ট করছে। তাদের বিরুদ্ধে পর্ষদের কোনো অভিযোগ নেই, এসএসসির কোনো অভিযোগ নেই, সিবিআইয়ের কোনো অভিযোগ নেই, এমনকি পিটিশনার যারা তাদেরও কোনো অভিযোগ নেই। তাহলে আমরা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও কেউ চাকরি পাইনি, আমাদের র্যাঙ্ক জাম নেই, আমাদের সাদা খাতার সাদা ওএমআর শিটের চাকরিও নয়, ওএমআর শিট ম্যানিপুলেশনের চাকরি নয়। এত কিছুর পরেও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমরা চাইছি যে বিচার প্রক্রিয়া যেমন চলছে সেটা চলুক, সেটাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে রেহাই দেওয়া হোক। এই লিটিগেশন প্রসেস থেকে আমাদেরকে রেহাই দেওয়া, না হলে অনন্তকাল বিচার প্রক্রিয়া চলতে থাকবে আর আমার ঘাড়ে আমার চাকরির বৈধতা নিয়ে ওইভাবেই প্রশ্নচিহ্ন ঝুলতে থাকবে। এটা মনে হয় যে কোথাও যেন বিচার প্রক্রিয়ারও একটা সীমাবদ্ধতা। আচ্ছা, এই যে প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেই বিষয়ে তো সরকার থেকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত তদন্ত চলবে ততদিন পর্যন্ত তাদেরকে বেতন দেওয়া হবে। তো কোথাও কি একটা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা, যেখানে পুরো প্যানেলটাকে বাতিল করা দেওয়া হয়েছে সেই জায়গায় থেকে রাজ্য সরকার বলছে সকলকে তদন্ত চলাকালীন তাদেরকে বেতন দেওয়া হবে? দেখুন, বেতন বন্ধ না করতে চাওয়ার যে সিদ্ধান্তটা সেটা তো আমরা স্বাগত জানাচ্ছি অবশ্যই, কিন্তু একটা বিষয় হলো যে পর্ষদ বা এসএসসি এমন ভান করছে যেন সমস্ত দায়টা হচ্ছে অন্য কারুর। আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় এই যে রায় হওয়া, এর পিছনে একমাত্র দায়িত্ব হচ্ছে এসএসসি, পর্ষদ এবং সরকারের। এর বাইরে এই মামলাতে দোষী অন্তত কাউকে দেখতে পাচ্ছি না। এবং হাইকোর্ট থেকে বারংবার বলা হয়েছে যে এসএসসির সম্পূর্ণ ডেটা পাঠাচ্ছে না, যার জন্য তাদের সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে। যদি ডেটাটা পেতেন তাহলে হয়তো অবৈধ বৈধকে আলাদা করে সিদ্ধান্তটা নেওয়া হতো। হ্যাঁ, যে কারণের জন্যই তো আমরা চেয়েছিলাম যে পর্ষদের সাথে দেখা করে সেখান থেকে চাপ দেওয়া, যাতে করে সমস্ত ওএমআর শিট তারা অনলাইন করে দেন, পাবলিশ করে দেন, যেটা হাইকোর্টও বলেছেন। তাদের বলছেন তথ্য নেই।
পর্ষদে বা এসএসসিতে যারা চাকরি করেন তারা সকলেই কিন্তু সরকারি কর্মচারী। আমাদের সাথে কথাবার্তা হয়, আমরা জানি ভালো করেই যে সমস্ত তথ্য সেখানে মজুত আছে। তথ্য না দিতে চাওয়াটা আর একটা অপরাধের মধ্যে পড়ে। আমার মনে হয় যে সেখানেও তাদেরকে ধরা উচিত ছিল। তার থেকে মজা হচ্ছে যে যারা এই বিপদের দিনে মানে যোগ্য প্রার্থীদেরকে বাঁচানোর জন্য চিন্তাভাবনা করছেন, তাদের সাথে পর্ষদ বৈঠকে বসতে পারছে, গল্পগুজব করতে পারছে, আর আমরা যখন দেখা করতে যাচ্ছি পর্ষদের সাথে তখন আমাদেরকে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। কিসের স্বার্থে আমাদের সাথে আলোচনা করতে, কিসের ভয়, মানে সেটা এখনও পর্যন্ত না আমাদের ওপর ঠিক বোধগম্য হয়নি যে কোন অপ্রিয় প্রশ্নের মুখোমুখি তারা হতে চাইছেন না। মানে তারা কি এই 23 লক্ষ ওএমআর শিট পাবলিশড হলে তাদের আরও বেশি করে অপকর্মগুলো ধরা পড়বে সেই ভয় পাচ্ছেন? আমাদের খুব পরিষ্কার কথা, সমস্ত ওএমআর শিট পাবলিশড করুন। যারা চাকরি করছেন যোগ্য মানুষজন, তাদের সকলের ভাইভা আপনার যখন নিয়েছিলেন 2016 সালে তখনকার রেকর্ড আপনাদের কাছে আছে। তাদের একাডেমিক কোয়ালিফিকেশানের যে মার্কস সেটাও আছে। প্যানেল তৈরি করুন। এরপরে বাকি যে ভ্যাকেন্সি থাকছে সেখান থেকে যারা মানে ওয়েটিং লিস্টে আছে, নট কল ফর আছে, সেখান থেকে আপনারা নতুন করে ভাইভা নিয়ে প্যানেল তৈরি করুন। এটা করলে যেটা হবে, যোগ্য যারা চাকরি মানে নিজেদের যোগ্যতাতে চাকরি পেয়ে যারা চাকরি করছেন তারা যেমন বহাল থাকবেন, ঠিক একই রকমভাবে চাকরি প্রার্থী যারা যোগ্যতা থাকা সত্ত্বেও কারো দুর্নীতির কারণে চাকরি পাননি তারাও সুযোগটা পাবেন। আর যারা দুর্নীতি করে চাকরিটা কিনেছিলেন তারাই সিস্টেম থেকে আউট হবেন। আচ্ছা, এই যে পুরো 2016 সালে এসএসসি প্যানেলটা বাতিল করা হয়েছে, এই নিয়ে বিজেপি থেকে তৃণমূলকে বলা হচ্ছে তারা দুর্নীতি করেছে, তৃণমূল থেকে বিজেপিকে বলা হচ্ছে না তাদের বিজেপির হয়ে বিচারকরা নির্ণয় নিয়েছিল। কোথাও একে অপরের দিকে গাদা ছড়াছড়ির দিক থেকে আসল যে বিষয়টি রয়েছে সেটা চাপা পড়ে যাচ্ছে না, যে এই যারা প্রাপ্ত মানে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে, যারা বৈধ চাকরি প্রার্থী, তাদের বিষয়টা চাপা পড়ে যাচ্ছে। বাঙালির দুর্ভাগ্য এটাই, আমরা এমন একটা বিষয়কে নিয়ে দড়ি টানাটানি করছি, আমরা সকলেই কিন্তু ভেবে নিচ্ছি কি জানেন তো, যে এই 25,000 সামথিং এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। একদমই ভুল কথা। প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাদের যে শিক্ষা দীক্ষার যে গরিমা সেইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের মানে বিশ্লেষণ আর কি। ধরুন আজ থেকে 20 বছর আগেও বাঙালি হিসেবে অন্যান্য রাজ্যে গেলে পরে যে সম্মানটা পাওয়া যেত বাঙালিদের শিক্ষার জন্য, বাঙালি তার মেধার জন্য স্বীকৃতি পেয়েছে গোটা পৃথিবী জুড়ে। এই বিগত 12 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালির সেই মেধা, বাঙালির সেই শিক্ষাকে মোটামুটি দুর্মূষ করে দিয়ে এখন ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাঙালি বলা মানে আপনি এখন অন্যান্য জাতির কাছে হাসির খোরাক। গোটা পৃথিবী জুড়ে এটা হয়েছে। এবং এই যে স্ক্যামের খবরটা, সেই স্ক্যামের খবরটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে প্রচারিত। এর যে সমস্যাটা, এই সমস্যাটা শুধুমাত্র 25,000-এর মধ্যে সীমাবদ্ধ নয়। যদি সেটা ধরেন তাহলে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আরও বড় করে বললাম যে বাঙালি জাতির আত্মপরিচয় সংকটের মুখে দাঁড়িয়েছে। যারা সিঙ্গুর আন্দোলনের সময় বাঙালি বুদ্ধিজীবীরা পথে নেমেছিলেন, আমার মনে হয় তো যে এখন বাঙালি জাতির আত্মপরিচয় এই ধুলোয় মিশতে চলেছে। এখন তো আরও বড় সংকট, তাদের তো আরও বেশি করে পথে নামা প্রয়োজন। কোথায় তারা? মানে এই সংকটের, বাঙালির এত বড় সংকট, 200 বছরের যে নবজাগরণ শুরু হয়েছিল বিদ্যাসাগর মহাশয়দের হাত ধরে, রামমোহন রায়দের হাত ধরে, সেটা মোটামুটি শেষ হতে চলেছে। আমরা কোথায়? এই প্রতিবাদ কোথায়? গোটা বাঙালি জাতিটার আত্মপরিচয় বাঁচানোর সময় এটা, কোনো প্রতিবাদ নেই। সবাই শাসকের অনুগামী হয়ে বসে আছি আমরা। আচ্ছা, এই 26,000 চাকরি বাতিলের পাশাপাশি 2009-এর যে চাকরি রয়েছে প্রাথমিকে, তাদের প্রথমে উত্তর 24 পরগনা, তারপরে মালদায় 250 জনের নিয়োগের রায় দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে কীভাবে দেখছেন? একদিকে চাকরি বাতিল, একদিকে চাকরি পাচ্ছে কিছু লোক, সেই বিষয়ে কিছুদিন আগে সেই হুগলিতে খবর হয়েছিল, মনে পড়ছে, যে 67 বছর 68 বছরের মানুষজন তারা চাকরি পেলেন। 20 বছর 30 বছর ধরে তারা মামলা চালিয়ে পড়ে তারপরে পেলেন। এক্ষেত্রেও তাই, তারা যদি সময়ে চাকরিটা পেতেন তাদের চাকরির মেয়াদটা 15 বছর হয়ে যেত। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। চাকরিটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আরও যদি কোনো টালবাহানা না করেন তাহলে ভালো হয়। আর মানে 2014 টেট নিয়েও কিন্তু একটা বড় সমস্যা হয়ে আছে। রাজাশেখর মান্থার এজলাসে ওই একই ওএমআর শিট ম্যানিপুলেশনের মামলা চলছে। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি পদক্ষেপ আছে পরবর্তীতে? ওই মামলাটাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হইনি। ওই মামলাটাতে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা
মামলাটাতে পার্টি হয়েছি আর কি। আমাদের সদস্য সমর্থকদের একটা অংশকে পিটিশনার করে ওই মামলাটাতে আমরা পার্টি হয়েছি। আগামী শুক্রবার দিন মানে আগামী মঙ্গলবার দিন ওটা শুনানি আছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেদিন আমাদের পক্ষে বক্তব্য আমরা রাখবো। আমাদের সৌম্য মজুমদার সাহেব সেদিন আমাদের বক্তব্য পেশ করবেন। আমাদের বলার বক্তব্য একটাই, যে কতজনের নামে অভিযোগ পেয়েছেন 282 সামথিং, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে এই হয়রানির হাত থেকে মানে রক্ষা দিন, একই বিষয়। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো। আজকে রাজ্যের শিক্ষার যে অবস্থা, শিক্ষায় যে দুর্নীতি, কোথাও যে একটা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন তুলছে না? প্রশ্ন তুলবে কি, প্রশ্ন তো উঠে গেছে, সেটা তো বাস্তব। মানে এটা ভবিষ্যতের বিষয় নয়। কিন্তু আমি সেদিন ট্রেনে আসছিলাম, আমার পাশে যিনি বসেছিলেন তিনি পিডাব্লিউডির একজন অফিসার আর কি। তা আমাকে চিনতে পেয়ে আমাকে জড়িয়ে ধরলেন, নিয়ে গল্প হচ্ছে। তাই আমি বললাম যে কোথায় গিয়েছিলেন? বললাম আমি বেনারস থেকে আসছি। বলছে ভাস্করবাবু এত বাজে লাগলো জানেন, মানে এত বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরছি। সেখানে আমার মেয়েকে ভর্তি করতে গেছি, তারা বললেন যে সমস্ত কিছু দেখলেন, অনেকবার করে জিজ্ঞাসা করছে এগুলো সব অরিজিনাল তো, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসগুলো। শেষে তারা কাগজে সই করিয়ে নিয়েছেন, ডিক্লারেশন নিয়েছেন যে হ্যাঁ আমি যা ডকুমেন্টস দিচ্ছি, মানে শিক্ষাগত যোগ্যতার যা প্রমাণপত্র দিচ্ছি, এগুলো আমার জ্ঞান মতে সব কিছু অরিজিনাল এবং সত্য। যদি কোনো ডুপ্লিসিটি থাকে সেটার দায় হচ্ছে আমার। বলে এটা কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে অন্যান্য রাজ্য থেকে যারা গিয়েছিলেন তাদের সেসব স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম ডিক্লারেশন না বলছে না সেটা নয়, পশ্চিমবঙ্গ থেকে যারাই যাচ্ছেন তাদের ক্ষেত্রে এরকম হচ্ছে। এটা শুধু বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হয়নি, কিন্তু আপনি গোটা ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় মানে বেসরকারি কোম্পানিতে কাজ করতে গেলেও আজকে আমাদের বাঙালিদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনার যে ডকুমেন্টসগুলো, আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র সেগুলো অরিজিনাল তো। মানে সমস্যার যদি গভীরে যাওয়া যায়, ওই আবার একটা জায়গাতে আসছে, বাঙালি জাতি তার আত্মপরিচয় হারাতে বসেছে। বাঙালি জাতির উচিত রাজনীতির বাইরে বেরিয়ে, মানে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে এই সমাজ থেকে যেন দুর্নীতিগ্রস্ত যারা আছেন তারা ভবিষ্যতে দুর্নীতি করার আগে যেন 5বার ভাবেন। এটা কিন্তু বাঙালিদের দায়িত্বের মধ্যে পড়ে।